নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে। বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কি মাছ মাংস খাওয়া কি পাপ না পুণ্য, আমি এই বিষয়ের মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব। একসময় শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে? তুমি লুকাচ্ছ কেন? আর এভাবে ভয়েই বা কাঁপছো কেন? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর উপর শুধু আমারই অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি প্রাণীর উপর শুধুমাত্র তার নিজেরই অধিকার থাকে, অন্য কারো কখনো অধিকার থাকে না। এই কথা শুনে শিকারী বলে, এটি আমার শিকার, একে আমি রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো না জীব হত্যা করা পাপ? আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও? তুমি কি জানো না মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? এই কথা শুনে শিকারী বলল, আমি আপনার মতন জ্ঞানী নয়, আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ, আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়েই মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকে তো মুক্তি করছি। যতদূর আমি শুনেছি শাস্ত্রে মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রে কি পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনিই বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো আমি তোমাকে একটা গল্প শোনাই, এটা শোনার পর তুমি নিজেই বিচার করে মাংস খাওয়া নাকি পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবল, ভালোই হবে, একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর এই হরিণের মাংস আমি খেতে পারবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে অকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন, শীঘ্রই এই কোনো সুরাহা না করাতে গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে, তখন আরও বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী, সামন্ত এবং পরামর্শদাতাদেরকে ডেকে পাঠালেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলেই তখন ভাবলেন, চাল, ডাল, আলু, এ সমস্ত উপাদানের জন্য অনেক পরিশ্রম দরকার এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকরও খাবার। সকলেই তখন তাকে সমর্থন করলেন। কিন্তু এই কথা শোনার পর মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি চুপ করে কেন বসে আছেন? আপনি অন্তত কিছু তো বলুন, আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি? প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় না সবথেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, তবুও এই বিষয়ে আমি আবার মতামত আগামীকাল জানাবো। এবং এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সবথেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল। তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো।
তখন প্রধানমন্ত্রী তাকে বললেন, আজ সন্ধ্যাবেলায় মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন। রাজবৈদ্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে। আপনাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে। তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকে থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন। এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবল যে যদি প্রাণেই না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে। সঙ্গে সঙ্গে সে দৌড়ে গিয়ে ঘরে চলে গেল এবং 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বললেন, মন্ত্রী মশাই, এই 1,00,000 স্বর্ণমুদ্রা আপনি আপনার 1,00,000 স্বর্ণমুদ্রার সাথে যোগ করে দিন, আর এই 2,00,000 স্বর্ণমুদ্রা অন্য কারোকে দিয়ে তার মাংস নিয়ে নিন। আপনি আমাকে এখন যেতে দিন। প্রধানমন্ত্রী বললেন, সামন্ত মশাই, আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান। তাছাড়া আপনার উচ্চতা, চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই রাজবৈদ্য বলেছেন যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে। তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদটাও দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়েই থাকব, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন। তখন ওই সামন্তমশাই তাড়াতাড়ি নিজের পোশাক জুতো পরে নিয়ে মন্ত্রীকে বললেন, আমার যদি প্রাণেই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন, রাজার পদ পেয়েই বা কী করব? আপনি বরং আমাকে যেতে দিন। এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বললেন, আপনার কোথাও পালানোর দরকার নেই। আপনি বরং আপনার নিজের ঘরেই চলে যান। আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন। এরপর প্রধানমন্ত্রী অন্য সামন্তর বাড়ি গেলেন এবং সকলের কাছে মাংস চাইলেন, কিন্তু কেউ তা দিতে রাজি হলো না। তার বিনিময়ে তারা সকলে 1,00,000 থেকে 5,00,000 পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলেন। এইভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন। তারপরে তিনি নিজের মহলে ফিরে গেলেন এবং পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন এবং তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য। কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছুই বলে উঠতে পারছিলেন না। এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজসিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখলেন যে রাজা তো একদম সুস্থ আছে, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবলেন যে প্রধানমন্ত্রী নিশ্চয় তাদের মিথ্যে কথা বলেছে, কিন্তু তারা কেউ সেই কথাটা মুখ ফুটে বলে উঠতে পারছিল না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিলেন। তখন রাজা বললেন, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন? এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম, কিন্তু সে 20 গ্রাম মাংস আমি কোথাও পেলাম না। কিন্তু সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে। এবার আপনিই বলুন, মাংস দামি নাকি সস্তা? রাজা সব কিছুই বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদেরকে আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন। ওই 1 কোটি মুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবহার উন্নতি প্রকল্পের ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন। কিছু কালের মধ্যে খুব ভালো শস্য উৎপাদিত হলো, প্রজারা পুষ্টিকর খাদ্যও পেল। এর কিছুদিন পর পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো।
ফলে প্রজাদের অবস্থানে উন্নতি ঘটল। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয়। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো বড় ধর্ম। প্রতিটা প্রাণীর কাছে তার জীবন অধিক প্রিয়। তারপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। বরং সে শপথ নিল যে আর বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে শিকার করবে না। প্রিয় দর্শক, আপনাদের যদি এই গল্পটি শোনার পর এখনও বুঝতে অসুবিধা হয় যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য, তাহলে বলি, মাংস খেতে হলে আপনাকে কোনো না কোনো প্রাণী হত্যা করতে হবে, আর প্রাণী হত্যা মহাপাপ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।